সময় যায়। কেস ডায়েরি হেফাজত, এটা হচ্ছে একটা রিটেনের প্রশ্ন। রিটেনের একটা প্রশ্ন। এমসিকিউ তো বলাই লাগে না যে কে কে আপনার কেস ডায়েরি, ও সরি, এটা হচ্ছে কেস ডায়েরি হেফাজত। হ্যাঁ। আচ্ছা, হেফাজতে আসছি। যে কে কে দেখতে পারেন, কেস ডায়েরি কে কে দেখতে পারেন? ছয় ছয় জন নাকি আপনার পড়ছেন না? মনে আছে? ছয় জন আচ্ছা, স্যার। ওই ইয়েতে মনে হয় ওই যে পিআরবি ভাষ্যতে ছয় জন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা তদন্ত করে অফিসার, অফিসার ইনচার্জ, ইনচার্জের উচ্চতর পদের পুলিশ অফিসার, কোর্ট অফিসার, এ ব্যাপার দায়িত্ব এসপি অফিসের কেরানি, এসপি এসপি অফিসের যে কোনো অফিসার, রিডার যিনি থাকবেন, স্টেনো যিনি থাকবেন, ছয় জনের কথা বলছি। এটা হলো এমসিকিউ। এখানে একটা রিটেনের প্রশ্ন আছে। রিটেনের প্রশ্ন হচ্ছে, এই যে ঘতে দেখা যাচ্ছে, আচ্ছা একটু পরে আসি তারপর ঘতে আসি, যে মামলা ডায়েরি দেখার পুলিশ সুপার অফিসার ব্যতীত অন্য যে কোনো লোককে দায়িত্ব দিতে পারেন, এটা এসপির ক্ষমতা। এসপি মামলা যেহেতু মেইন সুপারভাইজিং অফিসার, এর ক্ষমতা। তবে এটার হেফাজতের অনেক বিধানও রয়েছে, যেহেতু আমাদের কার্যক্রম যে ম্যাজিস্ট্রেটদের কোর্টের সাথে কার্যক্রম, এটার একটা গুরুত্ব রয়েছে। এবং এটা হচ্ছে সাক্ষ্য হয় না সেটার স্মৃতি রোমন্থন, স্মৃতিকে পুনর্জীবিত করার জন্য কিছু কয়েকটা সাক্ষ্য হয়, 145, 157 এরকম সেকশন রয়েছে। তো এখানে বলছে যে প্রত্যেক অফিসার রক্ষিত মামলা ডায়েরির জন্য নিজে হেফাজত দায়ী থাকবেন। প্রত্যেক অফিসার ডায়েরি নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকবেন। আচ্ছা, আরেকটা বিষয় যা দেখি, এমসিকিউ ঘতে, এটা ধরেন পরীক্ষা এসে পড়ছে এই 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 অপশনটা। প্রত্যেক মামলা ডায়েরি মামলা আপিল চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া, চূড়ান্ত ভাবে শেষ না হওয়া পর্যন্ত কি হিসাবে, গোপন দলিল হিসাবে, এটা কি কেস ডায়েরি। এমসিকিউ আসে যেটা কেস ডায়েরি, এটা আসে প্রায়। আমি আসলে আপনাদেরকে ওভাবে পড়া শেষ করতে পারলাম না। আমি আছে তো 20 দিন, দেখি দৌড়ায় শেষ করতে পারি কিনা, তাহলে মোটামুটি হয়ে যাবে। যে মামলা ডায়েরি আপিল চূড়ান্ত ভাবে শেষ না হওয়া পর্যন্ত এটা গোপন দলিল হিসাবে কি হবে, গণ্য করতে হবে। মামলা ডায়েরি তালাবদ্ধ করে রাখবেন, অবশ্যই তালাবদ্ধ। খামে করে কোথাও পাঠালে খামের উপরে মামলা ডায়েরি লিখতে হবে, কিন্তু আমরা করি না। আমরা সার্কেল থেকে আরেক যখন সার্কেলে পাঠাই তখন এইভাবে খোলা অবস্থায়, কারণ হচ্ছে থানা সার্কেল একসাথে, যারা সার্কেলে কাজ করেন তারা দেখেন এভাবেই আসে, আসলে ওভাবে মোটামুটি একটা গোপনীয়তাই ভাবে আসে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে অনুমোদিত যে থাকবেন তিনি ছাড়া এটা খুলবেন না, নিয়ম তো তাই। এসপি অফিসে দায়িত্ব সরাসরি মামলা ডায়েরি দিতে হবে। কোর্টে এই বিষয়ে লিখিতভাবে দায়িত্ব ব্যক্তি ডায়েরি খুলবেন, কোর্টে যদি দিয়ে থাকেন। আর একজন অফিসার ডায়েরি খামের উপর তার একটি ডায়েরিতে, এই যে একজন অফিসার, ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, যিনি এসপি স্যার নিজে করেন, যেটা এটা নিয়ম হচ্ছে এসপি নিজে করবেন সার্কেল। একজন অফিসার ডায়েরি খামের উপর তার একটি ডায়েরি লিপিবদ্ধ করবেন, যদি তারিখ না থাকে তবে প্রাপ্ত হয়েছে সেই ডায়েরি লিপিবদ্ধ করবেন, যাতে ডায়েরির সাথে ফাইল করে রাখে। যখন আমরা আসে একটা একটা নাম্বার ফেলাই, অর্থাৎ নাম্বার না, একটা যখন সিল দিই, তখন একটা সই করে নিজে হাতে তারিখ দেন, যে এটা দেওয়ার মানে হচ্ছে এটা আমি সিটিটা আমি নিজে পড়ছি, নিজে সই দিছি। এগুলো সার্কেল একটু কার্যক্রম হয়। মামলা ডায়েরি তালাবদ্ধ করে রাখার সুবিধার প্রত্যেক অফিসে একটি করে বক্স, প্রত্যেক অফিসে একটি করে বক্স, এবং সার্কেল এসপি অফিসে আলমারিতে থাকবে। এই আলমারিতে, আমাদের আলমারিতে আমাদের সুন্দর করে সাজানো থাকে ডকেটিং গুলা, খুব চমৎকার ভাবে। যারা আমার এখানে নাই, ছবি দেখাইতে হবে যে ডকেটিং গুলা কিভাবে সাজানো আছে, খুব চমৎকার ভাবে। আচ্ছা, এই এমসিকিউ এখানে এটা শেষ। গ্যাজেট নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, আমিও একটু কনফিউশন আছি। এটা আসলে গ্যাজেট, আমার মনে হয় গ্যাজেট কয় ধরনের, বিষয়বস্তু 11 না কত, 10 না 11 ধরো, 11 ধরনের গ্যাজেট প্রকাশিত হয় না, গ্যাজেটের বিষয়বস্তু একটু দেখে নিয়েন। যে এগুলো একটু রিডিং দিবেন গ্যাজেট। আর একটা হচ্ছে যে পরীক্ষা প্রশ্ন আছে, গ্যাজেট কোথা থেকে প্রকাশিত হয়, পুলিশ হেডকোয়ার্টার না সিআইডি? হ্যাঁ, এটা আমার মনে হয় যে পুলিশ হেডকোয়ার্টার কার্যক্রম সব সিআইডি করে। এটা বিজি প্রেস থেকে বের করে সিআইডি, পুলিশ হেডকোয়ার্টার জাস্ট একটা আসে, পুলিশ হেডকোয়ার্টার মনে প্রকাশ করেন, একটু দেখে নিয়েন যে এটা সিআইডি। আমার আমার ধারণা কিন্তু অনেকে পুলিশ হেডকোয়ার্টার উত্তর দেন, এটা একটু। দেলোয়ার কই, দেলোয়ার কই, দেলোয়ার আছো? আচ্ছা স্যার। এটা দেখে তো যে আমি অ্যাকচুয়ালি আমি সিআইডি আমার এই আমার সম্ভবত এটা, এটার কার্যক্রম যেহেতু এটা গোপনীয় কিছু থাকে, এটা বাজারে বিক্রি করা যায় না, এটা একটা দলিল হিসেবে কিন্তু ব্যবহার হয় এই গ্যাজেটটা। তো এটা সিআইডির কার্যক্রম আমি জানি। এটা কোথা থেকে প্রশ্ন হচ্ছে, কে প্রকাশ করে? সিআইডি বিজি পেজ থেকে এটা কার্যক্রম হয় জানি, কিন্তু সিআইডি কোনো পুলিশ হেডকোয়ার্টারে আমি জানি। তুমি একটু খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সিআইডি করে আমি জানি, যারা যত পুলিশ গ্যাজেট ই হয়, সপ্তাহে ইন্সপেক্টর জেনারেলের অফিস হতে তালিকা অনুসারে সিআইডি তে আইজি স্যারের কাছে পাঠানো। তবে বিজি, হ্যাঁ সিআইডি এজেন্টে পাওয়া গেছে একটা সিআইডি তে, এই যে একটা ইয়েতে প্রবিধা অনুষদের গ্যাজেটে এনে সিআইডি লিখছে। আপনারা দেখে নেন এটা একটু ভালো করে, তুমি একটু দেখো এটা। আচ্ছা, আর এখানে আর কিছু নাই। এখানে ওই যে একটা একটা জিনিস পড়বেন যে কয় ধরনের গ্যাজেটের বিষয়বস্তু কি, 11টি। এখানে পুলিশের বিভাগীয় কোনটা, 10 তো 10 মনে হয় বলা রয়েছে। পুলিশের পরীক্ষা নিয়োগ টিয়োগ যা আছে ওটা 10তম মনে হয়, 10ম ইয়েতে। ওটা একটু দেখে নেবেন। এখানে আর কোনো কিছু পড়ার দরকার নাই। এই যে এসিআর টিসিআর 75, আমাদের যেটা এসিআর, এগুলো পরীক্ষা আসে না, এগুলো দরকার নেই।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ না, এটা হচ্ছে জনকল্যাণমূলক অংশগ্রহণ, যে নিজ কর্মের বিঘ্ন যাতে না ঘটে। 86, পিআরবি 86। এবং পুলিশ সদস্যগণ জনগণ অংশগ্রহণ করতে পারবেন, তারা কর্তৃপক্ষ অনুমতির সাপেক্ষে ইউনিয়ন, ডিসপেন্সারি বা স্কুল কমিটিতে অবশ্য সদস্য, কিন্তু পৌরসভার কমিশন হতে পারবেন না। এটাই এমসিকিউ। কিন্তু পৌরসভার কমিশনার হতে পারবেন না, এই যে জনকল্যাণ অংশগ্রহণ সবটাই অংশগ্রহণ করবেন, কিন্তু পৌরসভার কমিশন হতে পারবেন না, এটা একটু খেয়াল রাখবেন। 87, এটা তো আপনি ও জানেন সাদা। স্যার, হ্যাঁ, ঠিক ও বলেন। স্যার, এই 86টা আমার ভালো করে বুঝান তো। জনকল্যাণ কাজে অংশগ্রহণ বুঝেন? জনকল্যাণ মানে কোন কোন জনকল্যাণমূলক যে বিষয়গুলো আমরা সরাসরি অংশগ্রহণ করি। দেখা গেছে পোশাক পরে আপনি একটা জায়গায় চলে গেলেন, যাই এখন নাচানাচি করতে আসে না কতগুলা, কিন্তু আসলে এটা কি আপনি কি এটা কি কারো অনুমতি আছে কিনা? মানে কর্মের যাতে বিঘ্নতা না ঘটে, আপনি যাই এতে সব জায়গায় লাফালাফি করতে পারবেন না। অংশগ্রহণ করবেন জনকল্যাণে, আপনি বলছে যে নিজ কর্মের বিঘ্ন না ঘটিয়ে পুলিশ সাথে অংশগ্রহণ করবেন, তো অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে। হ্যাঁ। এটা পরীক্ষা আগে পরীক্ষা আসতো যে জনকল্যাণ অংশগ্রহণ পরীক্ষার বিধানগুলো কি কি, এটা একটা প্রশ্ন ছিল। এটা আসে না, জাস্ট 86, শুধু এটা এমসিকিউর জন্য পড়বেন, আর কিছু না। স্যার, পৌরসভা এই কমিশন যে হতে পারে। ডিসপেন্সারি এবং স্কুল কমিটিতে, এটা কই কই আমরা এটা সদস্য হমু কিসে? এগুলো হচ্ছে যে অনেক সময় এগুলা আগে ছিল তো, এগুলা পড়ে গেছে অনেক সময়, যে গার্ডিয়ান, যেন আমাদের স্কুলে পুলিশ সদস্যরা তো অনেক সময় বাবা মা গার্ডিয়ান এরা অনেক সময় স্কুলে রাখে, সদস্য রাখে, কিন্তু এখন এটা খুব প্রয়োগ খুব কম। স্কুল সদস্য তো এরা সদস্য, এই যে কমিটি হয় না, ওরকম কমিটি, মানে এরকম একটা কমিটির, একটা বাধ্য কমিটি একটা আছে না, যে ওই সব হিসাব রাখিয়ে রাখে, বিভিন্ন সময় দেখা যায় কমিটিতে তারা থাকে। এটা এখন আমি প্র্যাকটিক্যালি খুব কমই পাই। আচ্ছা, বুঝছি স্যার। আর পৌরসভার কমিশনার মানে মেম্বার হইতে পারবো না নাকি? এগুলা তো অংশ অনেকে হয়ে যায়, এগুলা তো হয়ে যায়, এই করে, এগুলা হওয়ার সুযোগ নেই। আর কি বলবো। ঠিক আছে স্যার। আচ্ছা, 87-তে আপনি পারবেন না, চাঁদা তুলতে পারবেন না, জানেন এমসিকিউ। 88 ভেরি ইম্পর্টেন্ট, লিখিত একটা প্রশ্ন। আর 88 আমি কিন্তু আর খুব কমই লিখতেছি, এগুলো আর নিবেন। যে অস্ত্র আইনে কোন পুলিশ অফিসার রেহাই দেওয়া হয়েছে, অস্ত্রের লাইসেন্স দরকার নাই কোন বিধান মতো, অস্ত্র আইনের কত? হ্যাঁ, একে খ। 88 স্যার। একের খ। আরো 88 খ। পিআরবি কত? পিআরবি হচ্ছে 88, অবশ্যই রেহাই দেওয়া আঠাশ। হয়েছে। দায়িত্বরত অবস্থায় পুলিশ অফিসারকে লাইসেন্সের প্রয়োজন নেই, ঠিক আছে। অবসরে যাওয়ার পর ব্যক্তি ব্যবহারের জন্য অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হবে, খেয়াল রাখতে হবে। যে লিখতে পারে অস্ত্রের রেহাই থেকে মুক্ত করা যাচ্ছে, কিন্তু নিম্ন বিধান কোনটি সঠিক নয়, এগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা আরেকটা অবসর গ্রহণ, পদচ্যুতি, আদেশে অস্ত্র রাখা অযোগ্য হলে তারা অবশ্যই অস্ত্র জমা দিবেন। আর 89, এগুলো কিছু নাই, লাঠি স্যার ওই যে গ্যাজেটের ওইটা স্যার। 89, স্যার স্যার বলো, বলো। 69। ওই যে গ্যাজেটের এটা বলছে স্যার 69 গতে বলছে যদি গ্যাজেটে কোনো কিছু প্রকাশ করতে হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ তদন্ত বিভাগ হ্যাঁ, পুলিশ হ্যাঁ, সুপারের নিকট প্রেরণ করার জন্য। তাহলে হচ্ছে সিআইডি এটা তো। স্যার গ্যাজেট। হ্যাঁ, হ্যাঁ, সিআইডি, হ্যাঁ ঠিক সিআইডি আছে। স্যার। সিআইডি, সিআইডি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড। তারপর সিআইডি হচ্ছে, ঠিক এটা। হ্যাঁ, 91 দেখেন, সেতু খেয়া শুল্ক তো অব্যাহত আছে, এই যে আমরা যে সেতু পার হই, সড়ক খেয়া পারাপার কর হতে, এগুলো অব্যাহত দেওয়া আছে, এগুলো তো গমনাগমনের পুলিশ হিসেবে লাগবে না। যে কোন কোন ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে, সেতু সড়ক খেয়া, আবার এগুলো আবার নোট করে আবার সব জায়গায় আবার আপনারই করেন না, ঝামেলা পাকায় না। 93, সাধারণ সরকারের দরকার নাই। শয়তান এক- বকো। 100 দ্বারা অনেকে একটু পার হয়ে 5 টাকা 2 টাকা একটু দিয়ে দেয়। আচ্ছা, 100 ধারা, এটা দেখেন, একটা বিষয় দেখেন, আমার আমার জানা মতে সরকারি কর্মচারী আইন, সরকারি কর্মচারী আইন এবং পিআরপি বিধানে এক, কি ব্যাপার, কথা বলা হচ্ছে, দেখি তো মিট করি। আজকে 36 জন, বাবা, অনেক ছাত্র হয়ে গেছে। সবাইকে মিউট করা হয়েছে, মনোযোগ দেন। যে ফৌজদারি কার্যবিধির দেওয়ানি মামলার বিষয় সম্পর্কে অবশ্যই সমমর্যাদা অফিসে জানাতে হবে। কোনো যদি কারোর বিরুদ্ধে, কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি মামলা হয়, ফৌজদারি দেওয়ানি রুজু হলে অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে অথবা সমমর্যাদা অফিসার। এখন সরকারি কর্মচারী আইনে বলা রয়েছে, স্পষ্ট বলা হয়েছে যে আপনি কাউকে অ্যারেস্ট করতে গেলে কোনো মামলা টামলা বা তার পূর্বে যে মামলা হয়, তার মামলাটা নয়, এটা বলা হয়েছে যে অবশ্যই পূর্ব অনুমতি নিতে হবে। কিন্তু আসলে আবার হাইকোর্টের একটা রুল আছে যে এখন পূর্ণ অনুমোদন প্রয়োজন নাই। অনুমোদন প্রয়োজন নেই, আমরা এখন দরকার নেই, বাট যেহেতু যে বিধান আছে, এটা আপনার এমসিকিউ নেবেন যে কারো অনুমোদনের পূর্ব অনুমোদন প্রয়োজন আছে কিনা, শুধু এমসিকিউ। 101, 100 এগুলো একই সিস্টেম, এসপির অনুমতি লাগবে। 105 দরকার নাই। 106 শুধু জাস্ট, এটাও ইম্পর্টেন্ট না, শুধু আচরণবিধি, আপনাদের আচরণগুলো কি কি হবে। 107 হচ্ছে আপনার প্রচার সংস্থার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন না। 108 তো আপনি জানেন যে গভর্নমেন্টের সমালোচনা করা যাবে না। 109 হচ্ছে টাকা ধার নেওয়ার সুযোগ নাই, কোনো রকমের সুযোগ নাই। আর 110 হচ্ছে আপনি অবশ্যই নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না। প্যানেল কোড কত এটা? 110 প্যানেল কোড কত?
যে নিলামে 168 স্যার। good। আর আর আপনি হ্যাঁ স্যার, ব্যবসা নিলাম হচ্ছে 169। নিলামে একশো স্যার উনসত্তর নিলাম ব্যবসা 169। নিলামে 169, ব্যবসা করতে পারেন 168। আচ্ছা। আর অবশ্যই হ্যাঁ শেয়ার স্যার। করে, হ্যাঁ, আর হচ্ছে শেয়ার ক্রয় করতে পারবেন না 111। আরেকটা হচ্ছে আপনার যে স্থাবর সম্পত্তি মালিকের হিসাব যে রেকর্ড দিতে হবে নির্ধারিত ফর্মে, এটা হচ্ছে 112। এগুলো পরীক্ষায় আসে না, দরকার নেই। 113টা হচ্ছে, এগুলো আসে না, ব্যক্তিগত ব্যবহার, এটা হয় না, দরকার নেই। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখিতর ক্ষেত্রে সরকারি সম্পত্তির ক্ষতি। এই যে 114, অবশ্যই আপনি কোনো কোনো গাফিলতি যদি পাওয়া যায়, যে পুলিশ অফিসার বা কেরানির গাফিলতি কোনো অবাধ্যতার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হলে অবশ্যই তা পূরণ করতে বাধ্য হবে 114-তে। আর অবশ্যই আপনি এটা নিবেন 115 হচ্ছে নিজ জেলা ব্যতীত পোস্টিং পরিত্যাগ করার সুযোগ নাই। আর 117 হচ্ছে আমরা যারা আছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন সকল বৈধ আদেশ পালন করতে বাধ্য। 118 তো আপনার রিটেনের ক্ষেত্রেই প্রত্যেকটাই লাগে। 118 যে পুলিশ অফিসার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে অপরাধ দমনে, এটা প্রায় লেখেন আপনারা বিভিন্ন 118 রিটেনের ক্ষেত্রে। 120 রিটেনের ক্ষেত্রে। আর যে অপরাধ সময় রিপোর্ট ফৌজদারি কার্য 150, পুলিশ আইনে 23। যদিও 150 বিষয় অপরাধ অনুসারে পূর্বে ষড়যন্ত্র সম্পর্কে জানতে বলা রয়েছে, এটা জানতে পারে যদি এরকম আগে থেকে জানতে পারে আমরা ষড়যন্ত্রের কথা আমরা জানাবো। তবু আমরা এটার সাথে 120-এর সাথে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এখন বর্তমান ব্যবহার নাই, খুবই কষ্টের জায়গা। আপনারা এটা চেষ্টা করবেন যে সর্বোচ্চ। 117 স্যার একটা আলোচনা আছিল স্যার। বলো, বলো। 117 স্যার আমরা বলছি যে সকল শ্রেণীর অফিসার, হুম, উচ্চ স্যার উপরে তুললে স্যার, হুম। সকল শ্রেণীর অফিসারের সকল শ্রেণীর অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। হুম। এটা বলতে স্যার কোনটা বোঝানো হয়েছে স্যার? সকল অফিসার, এখানে সকল অফিসার কোন হচ্ছে অফিসার, সারা সকল অফিসার। বাংলাদেশে আমি এখন যেখানে যাব আমি যদি। হ্যাঁ, সকল অফিসার এখানে পিআরবি একের খ যেটা বলছে, আমরা যেহেতু কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সকল অফিসার, এদের এজ এ বিধান হিসেবে সকল অফিসারগণ। এখানে আবার অফিসার দুই ধরনের, একটা অধীনস্থ, ঊর্ধ্বতন আমরা জানি। পুলিশ আইনে যেটা অধীনস্থ অফিসার, পুলিশ আইনে যেটা বলছে। তো এখানে সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন হবে। এখন যেহেতু আমরা প্রত্যেকে ডিআইজির আন্ডারে, আবার রেঞ্জ, আবার এসপির আন্ডারে থাকি, তো ওই যারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হবেন তাদের আমরা আওতাধীন থাকবো। আমি যদি এসপির আন্ডারে, আমি আওতাধীন। এবং আমরা অবশ্যই তাদের কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে বাধ্য থাকবো। এই, এটার উপরে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। আমি রাঙ্গামাটি জেলায় কর্মরত এএসআই, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি সেখানে একজন আসামি গ্রেপ্তার করলাম। হুম। আসামি গ্রেপ্তার করে তাৎক্ষণিক সেই জায়গায় উপস্থিত হলেন চট্টগ্রাম জেলার এসপি। স্যার আমারে বললেন যে তুমি এই আসামি ছেড়ে দাও। সেই ক্ষেত্রে আমি কি স্যারের দায়িত্ব অর্ডার ফলো করব নাকি আমি আসামি গ্রেপ্তারই রাখবো? আসামি সেই গ্রেপ্তার ক্ষেত্রে আমার যেহেতু, করণীয় কি? তুমি আসামি অ্যারেস্ট করছো কার অর্ডারে? আসামি অ্যারেস্ট করছো কার অর্ডারে? ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টটা কার? তুমি তো বৈধ আদেশ আদালতের। পালন করবা, তো বলা আছে পুলিশের দায়িত্ব করতে হবে যে আদালতের। এখতিয়ার দিন যদি এসপি যদি বলে এটা তোমার বৈধ কিনা, ছেড়ে হুম, দেওয়াটা যদি বৈধ হয়ে থাকে অবশ্যই ছেড়ে দিবা, কথা রেকর্ড হয়ে গেল কথাটা। আর যদি মনে করো যে হুম। বৈধ না, এটা আমাকে সুযোগ নাই, তো এখন আইজি স্যারও যদি ফোন দেয়, আমার মনে হয় না যে সেটা ছাড়বা তুমি, একটা সোজা কথা, যেটা এটা তো প্র্যাকটিক্যাল একটা পাইছে অবৈধ আদেশ স্যার, হ্যাঁ। এটা তা একটা আমার অবৈধ আমার আদেশ, মতে, আমরা ছাড়ার হ্যাঁ, কেন? অবশ্যই তুমি ওইটাই ফলো করবা। আহ, একদম পাওয়ার অফ এক্সারসাইজ এর ক্ষেত্রে এই কথাগুলো খেয়াল রাখবা। তুমি অবশ্যই বুঝতে পারছো প্রশ্নটা, কথা রেকর্ড হচ্ছে স্যার, দেখে চলে গেছিলাম। হ্যাঁ, বলো। স্যার, একশো হ্যাঁ। সতেরো 117 যে হিসাব, হ্যাঁ, 117 বলছে ইন্সপেক্টর থাকবে এসপির অনুকূলে, এসপি থাকবে ডিআইজির অনুকূলে, এটা তো বলেই ডিআইজি দিলাম, থাকবে এরকমই আইজির। তো। এটাই তো বলছো অফিসারগণ, এখন তো দুই ভাগ করে দিছি, একটা অধীনস্থ আর একটা হচ্ছে ঊর্ধ্বতন বলে ভাগ করে দিছি। এখন আমরা যে রেঞ্জ অনুযায়ী থানাওয়ারি ও প্রত্যেকে এভাবে ভাগ করা থাকবে, যার যে এই অনুযায়ী, হুম। ওই অনুযায়ী বাধ্য না থাকবে না এবং স্যার, না স্যার, না স্যার, না বলো। স্যার। এইটা হচ্ছে যদি আমার সিনিয়র কর্তৃপক্ষ যেই হোক, হুম। আমি যে র্যাঙ্কের, আমার সিনিয়র কর্তৃপক্ষ অর্থাৎ মনে হয় যে একজন ইন্সপেক্টর স্যার মনে হয় যে তাৎক্ষণিক আমার জায়গায় একজন উপস্থিত হয়েছে। হুম। এটা মনে করেন যে সাপোজ বান্দরবনের একজন ইন্সপেক্টর উপস্থিত হয়েছে, উপস্থিত হইয়া মনে হয় যে একটা ঘটনা করছে, উনি যদি আমার সেই মুহূর্তে অর্ডার দেয় যে তুমি এর ছেড়ে দাও বা তুমি এই কাজ করো, তাহলে আমি সেটা করতে বাধ্য। না, আমার এটাই রেঞ্জ হচ্ছে স্যার যদি থাকে, 117। এখন আমার রেঞ্জ যদি থাকে তাহলে তো ওটা আলাদা হিসাব, কিন্তু কথা হচ্ছে আমার এসপি এখন চট্টগ্রাম জেলায়, এসপি আসবে না, চট্টগ্রাম জেলায় ডিআইজি আসবে, এখানে প্রত্যেক পুলিশ অফিসার তার তার উপরে ঊর্ধ্বতন আসবে। পদের যে কোনো পুলিশ না স্যার, অফিসার 117 ব্যাখ্যা হচ্ছে যে আমার ঊর্ধ্বতন যে আছে, এটা সমগ্র বাংলাদেশের হইতে পারে। আচ্ছা, আরেকটা আছে অর্থাৎ এখানে, যেই নিজের র্যাঙ্ক। আরেকটা আসো যে নিজের পোস্টিং এর জেলার ভেতরে বা বাইরে যেখানে হোক না কেন, প্রত্যেক পুলিশ অফিসার তাদের ঊর্ধ্বতন পদের যে কোনো পুলিশ অফিসার আওতাধীন অনুরূপ ঊর্ধ্বতন অফিসার সেইরূপ নির্দেশ দেবেন, তা পালন করতে বাধ্য থাকবেন। যেটা 2200, মানে মূলত আনুগত্যশীলের কথা বলা রয়েছে।
নিজের এখানে পোস্টিং মূলত জেলার ভিত্তিতে একশো বাহিনী একশো সত- 117-এর মূল আলোচনা হচ্ছে স্যার ওইটাই। হ্যাঁ, ঊর্ধ্বতন আনুগত্যশীল। পদে আচ্ছা, ঠিক আছে, কখনো পুলিশ ওকে। অধীন আমরা একটু আরেকটু আগাই, প্লিজ। বৈধ আদেশ ছাড়া কোনো কিছুই পালনীয় নয়। হ্যাঁ, এটাই।